সুধী দর্শকবৃন্দ, সুন্দর একটি দিনে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি এসিটিভির সাপ্তাহিক সরাসরি নিয়মিত আয়োজন এসপি হসপিটাল স্বাস্থ্য প্রহর। সঙ্গে আছি আমি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন ডক্টর এস চক্রবর্তী, বাত ব্যথা, প্যারালাইসিস এবং রিহ্যাব বিশেষজ্ঞ, চিফ কনসালট্যান্ট এবং চেয়ারম্যান এসপি হসপিটাল। আমরা কথা বলবো আজকে অপারেশনবিহীন ঘাড়, কোমর এবং হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। নিচে স্ক্রলিংয়ে দেখানো নম্বরে ডায়াল করে জেনে নিতে পারেন আপনার প্রশ্নের সম্ভাব্য সমাধানগুলো। চলে যাচ্ছি অতিথির কাছে। আজকে কেমন আছেন? আছি ভালো। আপনি ভালো আছেন? আজকে হ্যাঁ, ভালোই আছি। এখন পর্যন্ত ভালোই আছি। প্রতিদিন চিন্তা করি যে আসলে ভালো কতক্ষণ থাকা যায়। আসলে আমাদের এই যে শরীরটা, আসলে সেটা যে কোনো সময় কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আর এই যে ব্যথা নিয়ে আমরা কথা বলি, যে কোনো সময় কিন্তু ব্যথার উদ্রেক হয়। কথা নাই, বার্তা নাই, ব্যথা শুরু হয়ে যায়। তো আমি আজকে আপনাকে শুরু করব আসলে ওই ব্যথা নিয়ে, যে ব্যথাগুলো কথা নাই, বার্তা নাই, শুরু হয়ে যায় এরকম। যেমন রিসেন্টলি আমি কিছু পেশেন্ট পেয়েছি যে আসে, বলে যে সারা রাত ঘুমানোর পর যখন সকালে উঠে তখন মনে হয় যে সারা শরীরে ব্যথা। হ্যাঁ, তো আমার কাছে জিজ্ঞেস করে যে ম্যাডাম, আমাদের কি আসলে বিছানাটা চেঞ্জ করতে হবে, কোনো অর্থোপেডিক বেড নিতে হবে, নাহলে তো এই ব্যথার কারণ কি? দেখা যায় যে পুরো পিঠ জুড়ে ব্যথা, মেরুদণ্ডটা পুরো ব্যথা করে, শ্বাস নিতে কষ্ট হয়, উঠে বসার অনেকক্ষণ পরে আস্তে আস্তে ব্যথাটা চলে যায়। তো প্রথমে আমি একটু জিজ্ঞেস করে নিব যে এই ব্যথাগুলোর আসলে কেন হচ্ছে এরকম কারণ? আসলে এই ব্যথার কারণ হচ্ছে যে ডিসপ্রোলাপস থাকার চান্স এখানে সবচেয়ে বেশি। যেমন আমরা সারাদিন কি করি, সামনের ঝুঁকে ঝুঁকে কাজ করি, ঘাড় বাঁকা করে কাজ করছি। এই যে সামনের ঝুঁকে ঝুঁকে কাজ করছে, আমাদের স্পাইনে একটা প্রেশার পড়ে, স্পাইনের একটা ইলাস্টিসিটি আছে। তো আমরা সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করতে করতে এই কিছু কিছু জয়েন্টে ফাটল ধরে। যেমন তার মধ্যে লাম্বারের যে রিজনটা আছে, লাম্বার 1, 2, 2, 3, 3, 4, 4, 5, 5S1, এই জয়েন্টগুলো অতিরিক্ত স্ট্রেচিং হয়। যখন আমরা সামনে ঝুঁকে ফ্লোর থেকে কিছু তুলতে যাই, দেখবেন কোমরের ঠিক নিচের পোষণে একটা অতিরিক্ত টান পড়ে, স্ট্রেচিং। তখন এখানে সব টিস্যুগুলো ইনজুরি হতে থাকে, এবং যখনই দু একটা টিস্যু ছিঁড়ে যায় সেখানে একটা কি হচ্ছে, লিকেজ হচ্ছে। এই লিক দিয়ে তখন জেলটা বের হতে থাকে, যেটা আমাদের ডিস্কের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসটা তখন লিক করতে থাকে, বের হতে থাকে। ঠিক তাই সার্ভাইকাল রিজনের ওই একই অবস্থা। রাতে শুয়ে থাকলে তখন কি হয়, এই যে ইনজুরিটা, যে ফাটলটা আছে, এই ফাটল দিয়ে আবার সিএসএফ স্পাইনাল ফ্লুইড যেটা আছে, স্পাইনাল ফ্লুইড আবার সেখানে কি হচ্ছে, সোয়াপ করছে। এই ডিসগুলা স্পাইনাল ফ্লুইডকে খেয়ে ফেলছে, মানে ভিতরে পুশ নিয়ে নিচ্ছে। তখন এটা বালজিং হয়ে যাচ্ছে, যেটা ডিসবালজিং আমরা একটা শব্দ জানি, ডিসবালজিং হয়ে যায়। তো রাতে শুয়ে থাকলে, সারা রাত শুয়ে থাকলে, বিশেষ করে 2টা-3টার পরেই তখন ডিসগুলো বালজিং হতে শুরু করে। এবং সকালে যখন সে ঘুম থেকে উঠতে, তখন স্টিফনেস, মর্নিং স্টিফনেস আমরা বলি, মর্নিং স্টিফনেস গ্রো করে, এবং উঠে হাঁটা চলা করলে বডির চাপ পড়তে থাকে এবং টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকে। তখন কি হচ্ছে, ওই ফ্লুইডগুলো আবার ডিস থেকে বের হয়ে যায়, তখন ডিসগুলো আবার নর্মাল শেপে চলে আসে। কিন্তু ইনজুরিগুলো কিন্তু রয়েই যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, যখনই মানে ফ্লুইডটা সেখান থেকে সরে যাচ্ছে, তখন সেটা পাতলা হয়ে যাচ্ছে। রুগী কিন্তু ভালো, সারাদিন কাজকাম করছে, বেটার আছে। আবার সকালে রাতে শুয়ে থাকলে সকালে ঘুম থেকে ওঠার সময় সেম ঘটনাটা ঘটছে। ঠিক এইভাবে আর্থাইটিস রোগীরা যারা, যেমন অস্টিও আর্থাইটিস বা রিউমাটয়েড আর্থাইটিস, সেম ঘটনাগুলো ঘটছে। তাদের জয়েন্টে যে কার্টিলেজগুলো থাকে, তাদের কার্টিলেজগুলো ইরোশন হয়ে থাকে। মানে রাস্তায় যদি আপনি পিচ যদি উঠে যায়, যেমন দেখা যায়, ঠিক তাই আমাদের এই কার্টিলেজগুলো এরকম ইনজুরি হয়ে সেখানে ছিঁড়ে যায়, বা ইরোশন আমরা বলি, ক্ষয় হয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে। তো ঠিকই রাতে শুয়ে থাকলে তখন সেখানে কি হয়, সেখানে এক্সট্রা ফ্লুইড জমে যায়, সোয়েলিং হয়ে থাকে। ফলে কি, সকালে ঘুম থেকে উঠলে হাঁটুতে ব্যথা হচ্ছে, পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে, জয়েন্টগুলো স্টিফ হয়ে যাচ্ছে, মুভমেন্ট করতে কষ্ট হচ্ছে। একটু নড়াচড়া করলে আস্তে 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 সেখানে সার্কুলেশন বেড়ে ফ্লুইডগুলো চলে যাচ্ছে, তারপর আবার সে কিছুটা হলেও পাতলা হচ্ছে। এরকম রোগী আসলে এটা আমরা বলি মর্নিং স্টিফনেস। এটা পিএলআইডি বা ডিসপলাপসের কারণে হতে পারে, সার্ভাইকাল ডিসপলাপসের কারণে হতে পারে, আর্থাইটিসের কারণেও হতে পারে। আচ্ছা, এই শোয়ার কি আসলে কোনো পোস্টার আছে যে কোনভাবে শোয়াটা বেটার? কেউ তো চিত হয়ে শোয়, কেউ কাত হয়ে শোয়, তো শরীরের জন্য আসলে বেটার কোন পোস্টারটা? আসলে একটা মজার জিনিস হলো কি, শোয়াটা কিন্তু আমাদের কন্ট্রোলে না, শোয়াটা বডি নিজে কন্ট্রোল করে। সো আমরা শুধু বিছানাটা চুজ করতে পারি। আচ্ছা, বিছানাটা চুজ করা পর্যন্তই আমাদের কাজ, বালিশটা চুজ করা আমাদের কাজ, কিন্তু ঘুমাবো কি করে সেটা কিন্তু কেউ কন্ট্রোল করতে পারবে না। কারণ আপনি যদি কোনো ঘুমন্ত মানুষের উপর একটা ক্যামেরা দিয়ে রাখেন, দেখবেন যে রাতের বেলা যে কতবার সে টার্ন ওভার করেছে, এটা কিন্তু কেউ নিজেও জানে না। রোগী নিজে, মানে পেশেন্ট, সেই মানুষটা নিজেও জানে না যে কতবার সে রাউন্ড, মানে মুভমেন্ট করেছে। কারণ বডি সে নিজেই তার পোস্টারটা, সুন্দর পজিশনটাকে সে চুজ করে নেয় ঘুমের মধ্যে। সো
আমরা যেটা বলি সেটা সফট বা ফার্ম বিছানা হতে হবে, শক্ত না। আগে বলতো কাঠের বিছানা বা শক্ত বিছানা, এটা কিন্তু প্রযোজ্য না। লেটেস্ট রিসার্চ বলছে ফার্ম বা সফট, কিন্তু বেশি নরম না, কিন্তু সফট বিছানা হতে হবে, পাতলা বালিশ হতে হবে, নরম বালিশ হতে হবে। কারণ আমাদের বডি শেপটা কিন্তু স্ট্রেট না, কার্ভ আছে। তো এই কার্ভটাকে কারেকশন করার জন্য কমপক্ষে 2 ইঞ্চি সফট বিছানা দরকার একজন মানুষের মানে স্বাভাবিক শোয়ার জন্য। সো ফ্লোরে বা শক্ত বিছানা বা কাঠের উপরে বা ওই যে অনেক আছে দেখা যায় জাজিমের উপরে ফ্লাইবোর্ড দিয়ে শুয়ে থাকে, আমি খুব অবাক হয়ে অনেক সময় দেখি, খুব বিখ্যাত বিখ্যাত লোক অনেকে দেখেছি যে কাঠের উপরে শুয়ে থাকে, প্লাইবোর্ড দিয়ে শুয়ে থাকে। তাদের সেন্স হচ্ছে যে শক্ত জায়গায় শুলে মনে আরাম, আসলে না, শক্ত জায়গায় শুলে কখনোই আরাম না। নতুন রিসার্চ বলছে যে শক্ত বিছানায় শোয়া যাবে না, তাহলে বডিতে আরও বডি আস্তে আস্তে সে তার আবার শেপ চেঞ্জ করে ফেলবে। আচ্ছা, আমরা আবার ফিরে আসবো আলোচনা। আমাদের একটা ফোন চলে এসেছে, নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি জি, আমি মোহাম্মদ কফিলউদ্দিন, বয়স 54। আচ্ছা, সমস্যাটি বলুন। জি, আমার প্রায় 2.5-3 মাস ধরে পায়ের পা নিচে প্রসাদ শিনশিন করতো, জ্বালা পোড়া করতো। তা আমি ওটার জন্য মানে প্রায় 1 সপ্তাহ 15 দিন অপেক্ষা করলাম যে কোনো ঠিক হয় কিনা, হয়নি। এরপরে একজন ডাক্তার দেখালাম, মানে মেডিসিন ডাক্তার দেখালাম, দিয়ে আপনার ওষুধ দিল, নিওবিয়ন দিল, বলে যে আপনি 2 মাস খান। মাজায়ও ব্যথা আছে, মাজায় মানে দোনো পাশে মাজায় ব্যথা আছে, মাথা শিন করে মাজায় ব্যথা করে। আর শারীরিক দুর্বলতা বেড়ে গেছে, মাথা তখন ব্যথা করে, তারপর থেকে মানে শারীরিক দুর্বলতা বেড়ে গেছে। এখন ডাক্তার স্যারের কাছে প্রশ্ন যে আমার মুক্তির উপায়। কতদিন যাবত ব্যথাটা হচ্ছে? আজকে আপনার 2.5 মাস। 2.5 মাস। কোন আঘাত পেয়েছিলেন কোমরে? না জি না, আঘাত পাইনি। তবে আমি দীর্ঘদিন জার্নি করতাম, গাড়িতে বাসে জার্নি করতাম দীর্ঘদিন, প্রায় 8-9 বছর দীর্ঘ জার্নি, 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা এরকম। আপনি কি জানেন যে এই ব্যথার কারণটা কি? আপনাকে বলেছে কেউ? না না, আমি ডাক্তার দেখাচ্ছি, ডাক্তারে বলতেছে এটা স্নায়বিক সমস্যা হতে পারে। উনি আমার নিওবিয়ন দিছে, আজকে 2.5 মাস খাচ্ছি কিন্তু কমতেছে না। আচ্ছা, ধন্যবাদ। আমরা উত্তরটা যে খুব সুন্দর একটা প্রশ্ন, যেটা আমরা একটু আগে বলছিলাম যে আমাদের কিন্তু মেরুদণ্ড ইনজুরি হয়, সেটা জার্নির কারণে হতে পারে, সামনে ঝুঁকে ঝুঁকে কাজ কারণে হতে পারে। কারণ আমরা সামনে কিন্তু প্রচুর ঝুঁকে কাজ করি, মনের অজান্তেই আমরা কাজগুলো করি, এবং কোমরের নিচে ইনজুরি নাই এমন ব্যক্তির সংখ্যা খুবই কম। সো ওই যে ডিসপ্রোলাপস আছে তার নিচের পোর্শনে লাম্বার 4-5 পেছনে ডিসপ্রোলাপস আছে, যেটা তার নার্ভে চাপ দিচ্ছে। ওই নার্ভের মাধ্যমে তার কাপ মাসেলে পায়ের নিচের দিকে ব্যথা চলে যাচ্ছে, এবং ব্যথাটা মুভমেন্ট করে, কখনো বাড়ে কখনো কমে। ডিস্কের ব্যথা হচ্ছে যে কখনো বাড়ে কখনো কমে, অটোমেটিক। এই ব্যথা বেড়ে গেল, এই কমে গেল, কখন বেশি মুভমেন্ট করলে ব্যথা বাড়বে, রেস্টে থাকলে ভালো লাগবে, বেশিক্ষণ রেস্টে থাকলে আবার ব্যথা বাড়বে। সো আসলে নিওবিয়ন বা ওষুধ খাওয়ার থেকে এটা একটা এমআরআই করে দেখা উচিত। কারণ আমি মনে করি রোগটা আইডেন্টিফাই করা আমাদের সর্বপ্রথম দায়িত্ব। যতক্ষণ না আমরা রোগটা আইডেন্টিফাই করছি ততক্ষণ সঠিক চিকিৎসা দেওয়ার কোনো সুযোগ নাই। আর আন্দাজে চিকিৎসা দিলে যেটা হবে, এটা লেন্দি হতে হতে রোগী একসময় খারাপ দিকে চলে যাবে। কারণ এই যে কোমরে ডিসপ্রোলাপস, এখন ডিসপ্রোলাপস থাকতে পারে, কোনো ইনফেকশান থাকতে পারে, বনি ইনফেকশান থাকতে পারে, বোন টিউমার থাকতে পারে, টিবি থাকতে পারে, যেটাই থাকে। 100 জনের মধ্যে আমরা একজনে অনেক সময় পেয়ে যাই যে একটা টিবি আছে বা ইনফেকশান আছে। সো একটা এমআরআই করলে কনফার্ম হয়ে গেলাম যে তার ডিসপ্রোলাপস আছে কিনা, দেন ওইটাকে রিপেয়ার করলে সে সুস্থ হয়ে যাবে। নিওবিয়ন এই ক্ষেত্রে তেমন কোনো কাজ করে না। নিওবিয়ন জাস্ট মেন্টাল আই ওয়াশ যে নামে একটা ওষুধ খাচ্ছি, কিন্তু আসলেই তার কোনো কাজ করছে না। সো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনার কোমরে একটা এমআরআই করে দেখে আপনি একটু ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখেন, ফিজিওথেরাপি করেন। ওষুধ না খেয়ে ফিজিওথেরাপি হচ্ছে সেলফ মেডিসিন। ফিজিওথেরাপি এক্সারসাইজের মাধ্যমেই মেডিসিন তৈরি হবে। কারণ আপনার মাসেলকে বিল্ড আপ করতে হবে, মাসেল উইক হয়ে যাচ্ছে, পায়ের শক্তি যত কমে যাবে এই ব্যথার তীব্রতা তত বাড়তে থাকবে, কারণ বডি আনফিট হয়ে যাচ্ছে। বডিকে ফিটনেস তৈরি করতে হবে, বডি ফিটনেস তৈরি করলে সে তার ডিসটাকে কন্ট্রোল করে ফেলবে, ডিসটা রিপেয়ার হয়ে যাবে, ব্যথাটাও ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার কথা থেকে আমার মনে হলো যে কিছু পেশেন্ট মাঝে মাঝে আমরা পাই যে আসে, ওনাদের কোমরে ব্যথা থাকে, কিন্তু তাদের কাজ হচ্ছে ড্রাইভিং। এই যে ট্রাক বাস যেগুলো ড্রাইভ করে ওনারা ঘন্টার পর ঘন্টা কিন্তু চলে যায়। এখন ওনারা চাইলেও কিন্তু তখন উঠে যে দাঁড়াবে বা হাঁটবে সেই সুযোগটা কিন্তু নাই। এই যে চিটাগং থেকে ঢাকা, ঢাকা চিটাগং বা যে কোনো জায়গায় যে কোনো রুটে, যেগুলো অনেক ধরেন 6-7-8 ঘন্টার একটা জার্নি, যারা এই ব্যথায় সাফার করেন তাদের জন্য আপনার পরামর্শ কি? আসলে খুব সুন্দর প্রশ্ন। আমরা এরকম অনেক রোগী পাই, দেশি বিদেশি। আমরা বাইরের প্রচুর ড্রাইভারদেরকে পাই যে বিদেশ, মিডল ইস্ট থেকে চলে আসছে, তাদের চাকরি নিয়ে টানাটানি,
কারণ ব্যথার জন্য তারা চাকরি করতে পারছে না। কেউ ওখানে রেন্টে মানে এই চালায়, যে ট্যাক্সি ক্যাব চালায়, তো কোমর ব্যথা হলে সে ক্যাব চালাইতে পারে না, বা চাকরি করে চাকরি চলে যাচ্ছে, বলছে আপনার কোমর ব্যথা ভালো না হলে আসবেন না। ওখানে অনেক ট্রিটমেন্ট করেছে, ভালো হচ্ছে না, পরে চলে আসা আমাদের কাছে। আসলে এটা খুব সুন্দর সমাধান আছে, সেটা হচ্ছে আমরা এমআরআই করে আগে দেখি এদের ডিসপ্রোলাপস হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো ডিসপ্রোলাপস হলে সেটাকে রিপেয়ার করতেই হবে, সেটা রেখে দেওয়ার কোনো সুযোগ নাই। এটাকে রিপেয়ার করতে হবে, আমরা বলি 3 থেকে 6 সপ্তাহ 42 দিন কষ্ট করবেন। 3 সপ্তাহ হসপিটাল থেকে ফিজিওথেরাপি দিতে হবে, শুধু রেস্টে থাকলে হবে না, ওষুধ খেলে হবে না। কারণ ফিজিওথেরাপি এখানে হচ্ছে তার মাসেল বিল্ড আপ করবে, তার বডির ফিটনেস ডেভেলপ করবে। কারণ একজন ব্যক্তি তার কোমরের উপরে 4 ঘন্টা 5 ঘন্টা বসে থাকবে, এই শক্তিটা নেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে মেরুদণ্ডের। সো আমাদের মাসেল হচ্ছে আসল। মাসেল যদি দুর্বল থাকে তখন আমাদের স্পাইনের উপর প্রেশার পড়ে এবং তখন ইনজুরি হয়ে ডিসপ্রোলাপস হয়ে যায়। মাসেল যদি স্ট্রং থাকে সেই ক্ষেত্রে কিন্তু কিছু হয় না। একটা জিনিস দেখেন যে রেসলিং আমরা যে একটা চ্যানেল দেখি, যেখানে দেখবেন যে অনেক মোটা মোটা প্লেয়ার যারা এবং প্রচুর পরিমাণে ইনজুরি করছে, চেয়ার দিয়ে বাড়ি দিচ্ছে, বাঁশ দিয়ে বাড়ি দিচ্ছে, লোহা দিয়ে বাড়ি দিচ্ছে, কিন্তু হাড় ভাঙে না। কারণ তারা ওজনও কিন্তু বেশি। অনেকে বলে যে ওজন বাড়লে নাকি ব্যথা বাড়ে, আসলে ওজনও এখানে কোনো ফ্যাক্টর না। এখানে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে মাসেল পাওয়ার। তাদের মাসেল পাওয়ার এতই বেশি যে তারা এত মোটা হওয়ার পরও তাদের কোনো ব্যথা নাই। কারণ ব্যথা থাকলে তো ওখানে খেলতে পারতো না, তাদের ব্যথা নাই। তাহলে মাসেল পাওয়ারের কারণে কিন্তু তারা টিকে আছে। এবং এই যে এত ইনজুরি হচ্ছে কিন্তু তাদের কিন্তু ব্যাক পেনে হচ্ছে না, কারণ তাদের মাসেল কখনোই হাড়কে আঘাত করতে দিচ্ছে না। সমস্ত আঘাত মাসেল কিন্তু সেখান থেকে জাস্ট রিফিউজড করে দিচ্ছে। সো এই জন্যই আমরা বলি ফিটনেসটা ইম্পর্টেন্ট। যেমন ক্রিকেট প্লেয়াররা খেলতে নামে, তারা দেখছেন সুইং করছে, দৌড়াচ্ছে, সারাদিন খেলছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, দৌড়াচ্ছে, তাদের কিন্তু ব্যাক পেন হচ্ছে না, কারণ হচ্ছে ফিটনেস। সো প্রত্যেকটা ব্যক্তির ফিটনেস দরকার আছে। আমরা মনে করি শুধু ক্রিকেট প্লেয়ারের ফিটনেস দরকার না, প্রত্যেকেরই ফিটনেস দরকার। একজন ড্রাইভার যখন বিদেশে যাচ্ছে ড্রাইভারি করতে, তার ফিটনেস নিয়ে যেতে হবে। ফিজিক্যাল ফিটনেস, নট মেডিকেল ফিটনেস। শুধুমাত্র মেডিকেল ফিটনেসে হবে না, ফিজিক্যাল ফিটনেস লাগবে, যে ফিজিক্যালি সে কতটা ক্যাপাবল সে 8 ঘন্টা ডিউটি করার জন্য, 12 ঘন্টা ডিউটি করার জন্য। কারণ বিদেশে যাচ্ছে তো কাজ করতে, পরিশ্রম করতে, সেখানে তো সে বসে বসে খাবে না। সো এই কারণেই ফিজিক্যাল ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট। সো এই যে ড্রাইভার যারা কাজ করছে লং টাইম ব্যাক পেনে আক্রান্ত, এদের ফিটনেস ফল করার কারণে তাদের ব্যথাটা হচ্ছে ডিসপ্রোলাপস হয়ে যাচ্ছে। সো তাদের ফিটনেস লেভেলটাকে বাড়ানো উচিত, তাহলেই তারা সুস্থ এবং ভালো কাজ করতে পারবে। আচ্ছা, ফিটনেসটা যখন এখান থেকে গ্রো করে দেয়া হবে, তারপরে তাদের কি সারা মানে পুরোটা লাইফ জুড়েই তো বোধহয় প্র্যাকটিস করতে হবে না? এটা আসলে জাস্ট মেইনটেনেন্স। ফিটনেসটা মেইনটেন্স করা যায় আমাদের কাজের মাধ্যমে, কিন্তু আমরা ফিটনেস মেইনটেইন করতে পারি। যেমন যারা নামাজ পড়ছে তারা কন্টিনিউ নামাজ পড়বে, যেমন নিচে বসে টয়লেট করে, এটা কিন্তু ফিটনেসের একটা অংশ। অনেকে মনে করে হাই কমোড ভালো, আমি বলি নো, লো কমোড ভালো। কারণ লো কমোড কিন্তু ফিটনেসের একটা বড় একটা অংশ, কারণ সেখানে স্ট্রেচিংটা হচ্ছে, আপনার বডিটা ফুল স্ট্রেচ হচ্ছে। কিন্তু টয়লেট সিটিংটা কিন্তু খুব কঠিন একটা ব্যায়াম, যেটা নিচে বসা, একমাত্র বাথরুমের সময় বসা হয়। অনেকে বলে তাহলে আমার বাসায় তো হাই কমোড ছাড়া লো কমোড নাই, তাহলে আমি বসে বসে প্র্যাকটিস করবো। তো আমি বসে বসে কোনোদিন প্র্যাকটিস হয় না, কারণ টয়লেটের নির্দিষ্ট টাইম আছে, সেখানে দেয় 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিটস পর্যন্ত অনেকে টয়লেটে বসে থাকে। তো 30 মিনিট কিন্তু কেউ শুধু শুধু কোনো ফ্লোরে বসে থাকতে পারবে না, 5 মিনিটও বসে থাকা সম্ভব না। সো টয়লেটের কাজ কখনোই আপনার অন্য সময় হবে না। সো এই জন্য টয়লেট সিটিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কারণে আমরা বলি আমরা যারা বাঙালি তাদের জন্য লো কমোডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাই কমোডটা হচ্ছে শুধুমাত্র পঙ্গু মানুষদের জন্য, যারা ডিসেবল তাদের জন্য হাই কমোড, আর লো কমোডটা হচ্ছে সুস্থ মানুষের জন্য। এখানে ফিটনেসের একটা বড় একটা ফাংশন। যারা লং টাইম হাই কমোডে বসছে তারা দেন ফিটনেস ফল করছে, কারণ তাদের ফ্লেক্সিবিলিটি কমে যাচ্ছে। সো ফ্লেক্সিবিলিটি কমে গেলে ভঙ্গুরতার চান্স বেড়ে যাচ্ছে। আচ্ছা, আমরা ভঙ্গুরতা নিয়ে আবার কথা বলবো। আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ 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 জি, শুনতে পাচ্ছি। জি আমি সুলতানা গাজীপুর থেকে বলছি। জি, আপনার বয়স বলুন, তারপর সমস্যাটা বলে ফেলুন। আমার বয়স 23 বছর। আমি স্যারের সাথে যে বলুন, আমরা শুনতে পাচ্ছি। স্যার, আমার 4 বছর ধরে মাঝে ব্যথা। আমি মাঝে ব্যথার জন্য ইন্ডিয়াতে গেছি, ওখানে বলছে যে আমার কোনো সমস্যা নাই। তারপর আমি বাংলাদেশে আবার আসছি, আসার পর আবার চিকিৎসা করতেছি। আমার মাঝে ব্যথা এত বাড়ছে যে বলার বাইরে। পরে বলছে যে রোগের সমস্যা, ওষুধ খাচ্ছি কিন্তু ভালো হচ্ছে না। এখন স্যার আমি কি করতে পারি? তাহলে 4 বছর ধরে আপনি ব্যথা আক্রান্ত, ব্যথা কেন হচ্ছে জানেন না, ইন্ডিয়ায় গিয়েছেন বলছে কোনো রোগ নাই, তাহলে কষ্ট করে ইন্ডিয়া যে লাভ হলো কি? আসলে তার রোগ আছে, যেটা হলো যে এটা ডিসপ্রোলাপস হচ্ছে এবং বডি আনফিট।
19 বছর বয়সে একটা মেয়ে কোমর ব্যথা আক্রান্ত, তো তার সারা জীবনটা চলবে কি করে? তার মানে যে ফিটনেস নিয়ে কথা বলছি সেই ফিটনেস তার নাই, যে কারণে তার ব্যথা হচ্ছে এবং ব্যথাটা ভালো হচ্ছে না, কারণ এই ফিটনেসটা কারেকশন না করা পর্যন্ত তার ব্যথা কোনোদিনও ভালো হবে না। এবং এই যে তার রোগ ধরা পড়ছে না, আসলে ভিজুয়ালাইজ যে জিনিসগুলা, যে ইনভেস্টিগেশনের মাধ্যমে যে রোগটা সবাই এক্সপেক্ট করছে সেটা পাচ্ছে না তারা, তার চেয়ে কম আছে, যে কারণে রোগটাকে পাত্তা দিচ্ছে না। বাট পেশেন্টের যে রোগ আছে এটা তো সত্য, কারণ পেশেন্ট ইজ অলওয়েজ রাইট। ডাক্তার ভুল বলতে পারে কিন্তু পেশেন্ট তো ভুল বলবে না। পেশেন্টের ব্যথা, সে ইন্ডিয়ায় যাচ্ছে, সে চক্র যাচ্ছে না, ডাক্তারের কাছে যাচ্ছে, এই ডাক্তার ছেড়ে আর এক ডাক্তার, তো সে নিশ্চয়ই তার কষ্ট আছে। কিন্তু আমি যতই বলি আপনার কোনো রোগ নাই, সেটা তো কখনোই সেটা গ্রহণযোগ্য না, তার রোগ আছে। দর্শক, আমি বলবো আপনার যেটা ডিসপ্রোলাপস আছে, যে কারণে নার্ভের উপর চাপ পড়ছে এবং সেখান থেকে ব্যথা হচ্ছে, নার্ভের সমস্যা বা ডিস্কের সমস্যা, অ্যাকচুয়ালি এটাকে আমরা বলি মাস্কুলোস্কেলেটাল প্রবলেম এবং বডি আনফিট। তো এটা একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখান এবং ফিজিওথেরাপি করতে হবে 3 থেকে 4 সপ্তাহ। ফিজিওথেরাপি যদি ভালো মতো করতে পারেন তাহলে ভালো হয়ে যাবে 100%, এবং বাকি জীবন খুব আরামে চলতে পারবেন। তো ফিটনেস ডেভেলপ করতে হবে। এবং ফিজিওথেরাপি মানে শেক দেওয়া না। আমাদের দেশের ফিজিওথেরাপি আছে প্রচুর, গেলেই শেক দিচ্ছে, একটু টানা দিচ্ছে, মনে হচ্ছে থেরাপি তো আমি দিচ্ছি, গরম শেক দিচ্ছে, বাসায় গিয়ে গরম শেক দিবে, এটা ফিজিওথেরাপি না। ফিজিওথেরাপি হচ্ছে প্রথম শর্ত হচ্ছে ডায়াগনোসিস করতে হবে, রোগটা এক্স্যাক্টলি কী কী প্রবলেম আছে, প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে হবে। যেমন তার ডিসপ্রোলাপস থাকতে পারে, এটা একটা প্রবলেম, মাসল উইকনেস থাকতে পারে, এটা একটা প্রবলেম, বডি আনফিট, এটা একটা প্রবলেম। সো এই প্রবলেমগুলো সলভ করতে হবে, মাসেলকে বিল্ড আপ করতে হবে, ফাটলটাকে রিপেয়ার করতে হবে, তাহলেই সে ব্যথামুক্ত হবে। এখানে শেক দিলাম, আল্ট্রাসাউন্ড দিলাম, টানা দিলাম, তাতে কোনো লাভ হবে না। ওই যে পেইন কিলার খাচ্ছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, ওই নার্ভের ওষুধ খাচ্ছে, মায়োলাক্স মাসেল স্পাজমের জন্য ওষুধ খাচ্ছে, কোনো কিছুই কাজ করবে না যতক্ষণ না তার মাসেলকে বিল্ড আপ করা হবে। তো দর্শক, আমি সাজেস্ট করবো যে আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখাই সঠিক ফিজিওথেরাপি করেন, তাহলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমাদের আরেকটা ফোন চলে এসেছে, একটু নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন, তারপরে আপনার নাম এবং বয়স বলে সমস্যাটি বলুন। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমার নাম মোহাম্মদ মনিরুল হক, বয়স 50। জি আমি নেত্রকোনা কুরপাড় থেকে বলছি। জি, হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। প্রায় 15-20 বছর যাবত আমার মেরুদণ্ডের কোমরের প্রায় 15-20 বছর যাবত ব্যথা চলে। আমি মাইমিনসিং হাসপাতালে আমি ডাক্তার দেখাইছিলাম এবং কিছুদিন ওষুধ খাওয়ার পরে কোনো উপকার হয় নাই। তবে এক্সরে রিপোর্টের তো ধরা পড়ছে যে আপনার কোমরে হাড় খেয়ে গেছে। আমরা কিছুদিন এক্সারসাইজ করেন, কিন্তু এক্সারসাইজ করার পরে যে আবার 2-1 দিন ভালো যায়, আবার হিয়ার ব্যথাটা হয়। এখন স্যার আমি কি করতে পারি? আপনাকে স্যার আমার একটু ভালো একটা সলিউশন দিলে স্যার আমি খুবই উপকৃত হব। আপনি কি এমআরআই করেছেন কখনো? জি, এমআরআই করেছেন? এমআরআই না, এমআরআই করাই নাই। একটা এমআরআই করতে হবে আপনার ডিসপ্রোলাপস আছে, যে কারণে আচ্ছা, একটু এক্সারসাইজ করলে একটু ভালো থাকে। আমরা উত্তরটা ব্রেকের পরে নেব, আচ্ছা, আমার ঠিক আছে। বিরতির সময় হয়ে গেছে। তো যদি দর্শক বৃন্দ, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পরে আমরা আবার ফিরে আসবো, উত্তর নিয়ে ফিরে আসবো। ততক্ষণ আমাদের সাথে থাকুন, চোখ রাখুন এসএটিভির পর্দায়। বিরতির পর ফিরে এলাম এসএটিভির সরাসরি সম্প্রচার এসপি হসপিটাল স্বাস্থ্য প্রহরে। সঙ্গে আছেন আমাদের সাথে ডক্টর এস চক্রবর্তী, বাত ব্যথা এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ। আমরা কথা বলছিলাম বিরতির আগে, একজন পেশেন্টের একটা প্রশ্ন ছিল আপনার কোমর ব্যথা নিয়ে, কোমর উইক হয়ে গেছে, কোমরের মাসল। হ্যাঁ, 20 বছর ধরে সে কোমর ব্যাক পেনে আক্রান্ত, একটু এক্সারসাইজ করলে ভালো থাকে, ছেড়ে দিলে আবার খারাপ হয়ে যায়। আসলে ওনার যেটা একটা এমআরআই করে দেখতে হবে, এমআরআই করে নাই, কারণ 20 বছর ধরে কোমর ব্যথা থাকার কথা না। কারণ যদিও বলে কোমর ব্যথা ভালো হয় না, এটা এখন ভুল প্রমাণিত হয়েছে। কোমর ব্যথা ভালো করা সম্ভব যদি সঠিক ডায়াগনোসিস করা হয়। তো উনি কিন্তু 20 বছরের মধ্যে সঠিক ডায়াগনোসিস করতে পারে না, এখন পর্যন্ত রোগটাকে সে জানে না।
কোমর ব্যথা একটা ভাস্ট প্রোগ্রাম, এটা অনেক বড় বিশাল একটা সাবজেক্ট। আসলে ব্যাক পেন অনেকগুলো কারণে হতে পারে, যেমন কোমরে বোন টিভি হলে ব্যাক পেন হতে পারে, কোমরে টিউমার হলে হতে পারে, ক্যান্সার হলে হতে পারে, ডিসপলাপস হলে হতে পারে, লিস্থেসিস হলে হতে পারে, ডিজেনারেশন হলে হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে, অনেকগুলো কারণে ব্যাক পেন হয়ে থাকে। সো ব্যাক পেন নিয়ে ট্রিটমেন্ট করার কোনো সুযোগ নাই, ব্যাক পেনের মূল কারণটাকে খুঁজে বের করতে হবে। সেটার জন্য একটা এমআরআই খুব ইম্পর্ট্যান্ট। একটা এমআরআই করলেই দেখা যাবে তার রোগটাকে, সেই রোগটাকে সমাধান করতে হবে, তাহলেই সে সুস্থ হবে। এর মধ্যে আমরা যেটা ম্যাক্সিমাম আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে মেকানিক্যাল প্রবলেম, যেটা ডিসপলাপস। ম্যাক্সিমাম কোমর ব্যথা কিন্তু মেকানিক্যাল পেনের কারণে হচ্ছে, যেটা ডিসপলাপসের কারণে হচ্ছে। সো তাদের জন্য ফিজিওথেরাপি এবং ফিটনেসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া যদি প্যাথোলজি থাকে, প্যাথোলজি কারেকশন করে ফিজিওথেরাপি করতে হবে, কারণ ফিজিওথেরাপি ছাড়া ব্যাক পেন পেশেন্ট কখনোই সে সুস্থ বা স্বাভাবিক লাইফ লিড করতে পারে না। কিন্তু যারা ওষুধের উপর ডিপেন্ড করছে তারাই দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে, কারণ ফিটনেস যদি না থাকে। কারণ কোমর ব্যথা ব্যাক পেন রোগী দেখবেন অল আর ফিটনেস ফল, তাদের ফিটনেস নাই, ফিটনেস কমে যাচ্ছে। যে কারণে আমরা বলছি ব্যাক পেন পেশেন্টদের ক্ষেত্রে ফিটনেসটা ডেভেলপমেন্ট করা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ফিটনেস করতে পারলেই তারা ভালো থাকবে, কারণ শুধু ভালো হলে হবে না, ভালো থাকতে হবে। সো লং টাইম ভালো থাকতে গেলে ফিটনেস ডেভেলপ করতেই হবে। আচ্ছা, আপনার হসপিটালে শুনেছি তো ইনভেস্টিগেশন খুব সুন্দর করে করা হয়, সুন্দর সুন্দর আধুনিক অত্যাধুনিক যন্ত্রপাতি আছে। তো শুরুতেই যখন একটা পেশেন্ট আপনার হসপিটালে যায়, ফার্স্টে কি কি ইনভেস্টিগেশন আপনি করতে দেন পেশেন্টকে? অ্যাকচুয়ালি যেটা হলো যে আমি আমার প্রায় 20 বছরের অভিজ্ঞতা দেখছি যে যত রোগী আসুক তারা কিন্তু ম্যাক্সিমামে কিন্তু ডায়াগনোসিস ছাড়া, মানে কনফার্ম কেউ জানে না। তো সবচেয়ে মজার জিনিস হলো রোগীরা এসেই বলে, স্যার আগে আমার রোগটা নির্ণয় করেন। তো আমিও বলি, আমি প্রথম ভিজিটটা নিয়ে হচ্ছি, প্রথম দায়িত্ব আমার আপনার রোগটাকে আইডেন্টিফাই করে একটা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করা। এইটা হচ্ছে আমার প্রথম কাজ। তারপর আপনি চিকিৎসা এখন করেন, 6 মাস পর করেন, আপনার ইচ্ছা, কিন্তু রোগটা আইডেন্টিফাই করা হচ্ছে চিকিৎসার প্রথম শর্ত। সো আমরা যেটা প্রথমে একটা এমআরআই করি, একটা এমআরআই, একটা বিএমডি, একটা আলট্রাসোনোগ্রাম করলেই কিন্তু একজন মানুষের কোমরের মোটামুটি আমরা একটা আইডেন্টিফাই করতে পারি, যেমন তার ডিসপ্রোলাপস আছে কিনা, তার অস্টিওপোরোসিস আছে কিনা, তার কিডনি থেকে প্রবলেম হচ্ছে কিনা, মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে যাচ্ছি এবং রোগটা ধরা পড়ছে। সো আপনি 20 বছর ধরে কোমর ব্যথা কেন হচ্ছে জানেন না, আমার কাছে আসবেন, 2 ঘন্টা সময় দেবেন, 2 ঘন্টার মধ্যে আমি বলে দিতে পারবো যে আসলে কোমর ব্যথার কারণটা কি, যে ব্যাক পেন কী কারণে হচ্ছে। তারপর সেটার সমাধান বের করে দিব যে এই ট্রিটমেন্ট করবেন, এতদিনের মধ্যে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। সো এই যে টেন্টরে আমরা যে টাইমটা দিচ্ছি, এটা অ্যাপ্রক্সিমেটলি একটা সময় দিচ্ছি, একটা এক্সপেন্ডিচার দিচ্ছি, সব কিছু কিন্তু বলে দিচ্ছি। পরবর্তীতে রোগীরা ডিসিশন নিয়ে ট্রিটমেন্ট করছে এবং সুস্থ হয়ে যাচ্ছে। হাজার হাজার রোগী সুস্থ হয়ে আছে ব্যাক পেন, এবং একবার ব্যাক পেন ভালো হলে আমি বলি আর ফার্দার আসবে না, যদি না অ্যাক্সিডেন্ট করে। আর সাধারণত অ্যাক্সিডেন্ট করে খুব কম রোগী আসে, সবাই মেনটেন করতে পারে। কারণ যারা ব্যাক পেন নিয়ে আসছে, তারা ব্যাক পেন যখন শুরু হয় তখন ছাড়া তারা কিন্তু অ্যাডাল্ট থাকে না। আমরা ব্যাক পেন নিয়ে আবার কথা বলবো, আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে সমস্যাটি বলুন। আমার নাম রুমি, আমি গাইবান্ধা থেকে বলছি। আমার বয়স 25 বছর। এর আগে আমি স্যারের সঙ্গে কথা বলছিলাম, আজকে আরো একটু কথা বলবো। জি বলুন। যদি মানে আমি এটা বলতে চাচ্ছি যে স্যার আমাকে হচ্ছে এমআরআই করতে বলছিল, কিন্তু আমি তো অনেক জায়গায় চিকিৎসা নিয়েছি, কিন্তু আমি চাচ্ছি আমি স্যারের কাছে হচ্ছে চিকিৎসা নিব। আচ্ছা আচ্ছা। এই ক্ষেত্রে মানে আমরা তো মধ্যবিত্ত পরিবারের লোক, মানে কি রকম একটু টাকা পয়সা লাগবে এরকম একটা যদি আইডিয়া উনি দিত আচ্ছা ভালো হতো, একটু ভালো হতো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনি অনেক দূর থেকে ফোন করেছেন, অনেক দিন কষ্ট পাচ্ছেন, অনেক জায়গা দেখাচ্ছেন, আমার এখানে আপনাকে দেখানোর ইচ্ছা। ঠিক আছে, আপনি আসেন, আমরা দেখব। এমআরআই আসলে আমাদের এখানে 7,000 টাকা রেট আছে, তবে অবশ্যই আপনার জন্য কমায় দেবো। যেহেতু এসএটিভিতে আপনি ফোন করেছেন, আপনি বলে দিলে, মনে করাই দিলে আমরা অবশ্যই আপনাকে ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দেবো, টেনশন করার কিছু নাই। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আপনি এসে বলবেন অবশ্যই এসএটিভিতে ফোন করেছিলেন, আমাদেরকে স্মরণ করাই দেবেন, আমরা ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দেবো আপনাকে। আসলে দর্শকের কথা শুনে এই জিনিসটা মনে হলো, আসলে পেশেন্ট যখন আসে তাদেরকে যখন এমআরআই এর কথা বলি না, তখনই বলা যে ম্যাডাম এক্সরে করলে হয় না, কারণ এমআরআই এর যে একটা খরচ আছে, সবাই না খরচের কথা চিন্তা করে আর ওইদিকে আগাতে চায় না। না, আসলে বিষয়টা হলো কি যে খরচটা আসলে অনেক সময় আমরা মনে করি যেটা খরচটাকে আমরা বলি আপেক্ষিক। যেমন বলে ইন্ডিয়ায় গেলে তো আসলে অনেক ভালো ট্রিটমেন্ট দেয়, কারণ ইন্ডিয়ায় বাংলাদেশ থেকে যারা যায় তারা মিনিমাম $2-4-5 হাজার নিয়ে যায়।
তো সেই ক্ষেত্রে দেখা যায় 10-20 হাজার টাকা বা রুপি খরচ করা তাদের জন্য কোনো ব্যাপারই না। কিন্তু আমাদের দেশে হয় কি, মানুষ কিন্তু দেখা যায় অনেকে 500 টাকা 1000 টাকা পকেটে নিয়ে আসে, তো তার জন্য 2000 টাকা অনেক বিরাট ব্যাপার। সো পেশেন্টকে কাউন্সিলিং করতে, কারণ এমন কোনো রোগী নাই যে কোমর ব্যথা নিয়ে 10 বছর ধরে ঘুরে বেড়াচ্ছে, সে 10,000 টাকা খরচ করে নাই, এমন কোনো রোগী পাওয়া যাবে না। সো সেখানে 7,000 টাকা 6,000 টাকা 5,000 টাকা একটা এমআরআই, এটা করাটা কোনো আসলে কষ্টের কিছু না, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা এমআরআই আপনার জীবনটাকে পাল্টে দিবে। এই যে বছরের পর বছর কষ্ট করছেন, কেন করতে যাব কষ্ট? আমি কেন এত কষ্ট করতে যাব? আমি কেন এক্সট্রা করে সময় নষ্ট করব? আমি দুনিয়ার পরীক্ষা করছি, হাজার হাজার টাকা খরচ করছি, কিন্তু রোগ তো ধরা পড়ছে না। তাহলে একটা এমআরআই করলে যে ধরা পড়ে, তাহলে আমি কেন করব না? এই জন্য আমি মনে করি যে ব্যাক পেইন রোগীদের জন্য আসলে এমআরআইটা খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশে এমআরআই যত সস্তা পৃথিবীর কোথাও নাই। এই জন্য ওয়ার্ল্ডে অনেক জায়গায় এমআরআই করতে পারে না, কারণ অনেক এক্সপেন্সিভ। আমাদের দেশে কিন্তু অ্যাভেলেবেল এমআরআই আছে এবং অনেক সস্তা, এত সস্তা ওয়ার্ল্ডে কোথাও নাই আমি জানি। আচ্ছা, আপনার কথার ফাঁকে একটা ওয়ার্ড শুনেছিলাম, ভঙ্গুরতা। হ্যাঁ, আমাদের এই ভঙ্গুরতার ব্যাপারে একটু যদি বলেন যে এই ভঙ্গুরতা ডেভেলপ করে কেন শরীরে? এটা অ্যাকচুয়ালি অস্টিওপোরোসিস, যেটা আমাদের দেশে কিন্তু একসময় অস্টিওপোরোসিস খুব কম ছিল। এটা ইউরোপ আমেরিকার ডিজিজ। ইউরোপ আমেরিকাতে আসলে বছরে 9 মাস থাকে তারা সূর্যবিহীন, 9 মাস থাকে তারা বরফের মধ্যে, 3 মাস সূর্যের আলো দেখে, বাট খুব সিম্পল আলো, যেটা আসলে ভিটামিন ডি মানে প্রোডাকশন করার জন্য যথেষ্ট না। কিন্তু ভিটামিন ডিটা কিন্তু দুটা ভাবে ভিটামিন ডি প্রোডাকশন, একটা হচ্ছে সূর্যের আলো, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে এক্সারসাইজ। সো আগে আমাদের দেশের মানুষ প্রচুর পরিমাণে লাইটে থাকতো, সূর্যের আলোতে থাকতো এবং এক্সারসাইজ করতো, সেলফ এক্সারসাইজ। তারা কিন্তু ব্যায়াম করতো না, বাট কাজের মাধ্যমে প্রচুর এক্সারসাইজ করতো, সংসারের কাজ করতো, বাজারে যেত, হেঁটে বেড়াতো, স্কুলে যেত, দৌড়াদৌড়ি। আমরা ছোটোবেলা যেমন 20 কিলোমিটার হেঁটেছি শুধু স্কুলে যাওয়ার জন্য, যাওয়া আসা, লাঞ্চ যাওয়া আসা দেয় 14-15 কিলোমিটার হয়ে গিয়েছে, বাজারে গিয়েছি, খেলাধুলা করেছে, তো এভরিডে 20 কিলো 25 কিলো হেঁটেছি। ফলে কি হতো, আমরা প্রচুর পরিমাণে খেতাম, কিন্তু শরীর কখনো মোটা হয়নি, শরীর খুব শক্তিশালী থাকতো, কারণ আমরা প্রচুর সানলাইটে থেকেছি, সূর্যের আলোতে আমরা প্রচুর পরিমাণে সানবাদ বলে আর কি সেটা করেছি। তো তারপর এক্সারসাইজ করেছি, যে কারণে আমাদের কিন্তু ভিটামিন ডির পরিমাণ অনেক বেশি। আমরা এইটুকুন আবার আলোচনা করব একটা ফোন নিয়ে এর আগে। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, জি, আপনার নাম এবং বয়স বলে সমস্যাটি বলুন। সমস্যার কথা হচ্ছে কি, আমার ওয়াইফের একটু সমস্যা, এটা নিয়ে একটু কল করেছি। জি বলুন শুনতে পাচ্ছি। তো আমার ওয়াইফের হচ্ছে কি, পাওটা ফুলে যায় কয়দিন পর পর, এটার জন্য ডাক্তার কয়েকবার দেখিয়েছি, হ্যাঁ, তো কোনো সমাধান মিলেনি। ওই কয়দিন ভালো থাকে, আবার সেই সমস্যা ঘুরে দেখা যায়, পাওটা ফুলে যায়, পা ব্যথায় হাঁটতে পারে না। আচ্ছা, এটার বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। ওনার কি কোমরে ব্যথা আছে? কোমরে ব্যথা নেই, কোমরে ব্যথা না, শুধু পায়ে, পুরো পায়ে ব্যথা? দোনো পা ফুলে যায়। আচ্ছা আচ্ছা, ওনার কিডনির কোনো সমস্যা আছে? মানে কয়েকবার ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো এখন ওই কিছুদিন ওষুধ খায় ভালো থাকে, আবার সেই সমস্যা দেখা যাচ্ছে। না, কিন্তু রোগটা কি, আপনাকে রোগ জানতে হবে। ওষুধ খেয়ে ভালো থাকা তো কোনো সমাধান না। ওনার যদি আস্তে আস্তে কিডনিটা ড্যামেজ হয়ে যায়, দেখা যাচ্ছে ওনার পেইনের জন্য পেইন কিলার খাচ্ছে, কিডনির কাজ করছে না, পা ফুলে যাচ্ছে, পা ফুলার ওষুধ খাচ্ছে, ফুলা কমে যাচ্ছে, আবার পেইন কিলার খাচ্ছে। তো এই যে বারবার সে ভুল করছে, কারণ তাকে জানতে হবে যে আমার কিডনির প্রবলেম আছে কিনা, তাকে জানতে হবে আমার আর্থাইটিস আছে কিনা, তাকে জানতে হবে আমার ডিসপ্রলাপস আছে কিনা। তাহলে ডিসপ্রলাপস থাকলে ডিস্ককে যদি আমি রিপেয়ার করি তাহলে ব্যথা আসবে না, ব্যথা না থাকলে ব্যথার ওষুধ খাবো না, ব্যথার ওষুধ না খেলে কিডনির সমস্যা হবে না, কিডনির সমস্যা না হলে পা ফুলবে না। তো সমাধান তো আছে, কিন্তু সমাধান করার আগে আমাদেরকে জানতে হবে যে আমার প্রবলেমটা কি। প্রবলেম না জানলে তো সমাধান করা যাবে না। ওষুধকে আমি পা ফুলা কমায় রাখলাম, হ্যাঁ ল্যাসিক্স খেলে পা ফুলা কমে যাবে, সো সেটা তো সমাধান না। এখন পাটা ফুলছে কেন? হতে পারে পেইন কিলার খাচ্ছে, কিডনি ফাংশন করছে কম, সে কারণে পা ফুলে যাচ্ছে। হতে পারে কিডনির তার ড্যামেজ হয়ে যাচ্ছে, কিডনি পাওয়ার কমে যাচ্ছে, সে কারণে পা ফুলে যাচ্ছে। হতে পারে তার ডিসপ্রলাপসের কারণে, হতে পারে মাসেল উইকনেসের কারণে। পা যদি দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু পা ফুলে যায়। অনেকে আছে দেখবেন পা ঝোলা রেখেছে, পা ফুলে যাচ্ছে, বিছানায় রাখলে ঠিক হয়ে যাচ্ছে, তার মানে কি তার মাসেল উইকনেস। মাসেল যদি উইক হয়, আমাদের হার্ট থেকে যে ব্লাডটা নিচে যায় সব ব্লাডটা উঠতে পারে না। আর আমরা জানি রক্তে প্রচুর পরিমাণে ফ্লুইড আছে, পানি আছে, সেই পানিটা নিচে জমে যায়, তখন সোয়েলিং হয়ে যাচ্ছে বা ইডিমা হয়ে যাচ্ছে। সো আসলে এটা দেখতে হবে যে আপনার প্রথম কাজ হচ্ছে আগে আইডেন্টিফাই করতে হবে যে তার রোগটা কী। তার হতে পারে ডিসপ্রলাপস থাকতে পারে, হতে পারে আর্থাইটিস থাকতে পারে, কিডনির প্রবলেম থাকতে পারে। সো এইটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। 3টা জিনিস আইডেন্টিফাই করতে পারলেই তার সমস্যার সমাধান করা যাবে। তো আমি আপনাকে বলবো যে বিশেষজ্ঞর কাছে যান, আগে গিয়ে আপনি জানতে চেষ্টা করেন যে তার রোগটা কী।
তারপরে তার যে যে সমস্যা আছে সেগুলো সমাধান করেন। শুধু পা ফুলার ওষুধ খেয়ে ফুলা কমায় তো লাভ নাই, ফুলছে কেন সেই কেনটাকে সমাধান করতে হবে। ধন্যবাদ আপনাকে। এটাই সমস্যা, যখন ডায়াগনোজড হয় না, মানে একটা সাইন সিমটম কিন্তু অনেক রোগের হতে পারে। অনেক রোগের হতে হ্যাঁ, সেটা হার্টের কারণেও পা ফুলতে পারে, লিভারের কারণেও ফুলতে Right. পারে, কিডনির কারণেও ফুলতে পারে, অথবা জয়েন্টের পেইনের কারণেও Right, ফুলতে পারে। অথবা ওষুধ খাচ্ছে পেইন কিলার, তার জন্য ফুলে এখন যাচ্ছে। যেটা হয় কি, পেশেন্ট ফার্স্টে নিজে ডায়াগনোসিস করে যেটা আমার কিসের প্রবলেম হতে পারে, ওই স্পেশালিস্টের কাছে যান, উনিও হয়তো বা ওনার স্পেশালাইজেশনই চিন্তা করবেন, ওই না, আসলে অনুযায়ী আমাদের উচিত হলো যে ইয়ে করবেন। চিকিৎসকের কাছে যাক রোগী, কারণ চিকিৎসক তো সবই জানেন, ট্রিটমেন্ট না করুক, ট্রিটমেন্ট তো সবাই সব চিকিৎসা করতে পারে না, এটা আমরা জানি। একজন হার্টের ডাক্তারের কাছে এই পা ফোলা রোগী যেতে পারে, তো ওনার প্রথম আইডেন্টিফাই করা হচ্ছে ওনার রোগটা কী কী। উনি দেখলো যে ওনার কিডনির সমস্যা আছে বা ডিসপ্রলাপস আছে, আর্থাইটিস আছে, হার্টের সমস্যা আছে, উনি হার্টের ট্রিটমেন্ট করবে, বাকিগুলো বলে দিবে আপনি এই ডাক্তারগুলো দেখান। তাহলেই কিন্তু রোগী কিন্তু সুস্থ হয়ে যাবে। যেমন আমার কাছে অনেক রোগী আসে ডায়াবেটিস, সিভিয়ার ডায়াবেটিস আছে, তার বাতের সমস্যা আছে, তার কিডনির সমস্যা আছে, তো আমি তো কিডনির ট্রিটমেন্ট করতে পারি না, সো আমি কিডনির ডাক্তারকে কল করে দেখাই দিচ্ছি বা তাকে বলে দিচ্ছি আপনি কিডনি কনসালটেন্ট দেখান বা ডায়াবেটিস কন্ট্রোলে নিয়ে আসেন, কোমর ব্যথা আমি ঠিক করে দিচ্ছি। এই দুটো আপনাকে করতে হবে। বা হার্টের সমস্যা আছে, হার্টের ডাক্তারের কাছে সেন্ড করছে। এই যে গ্রুপ, এসব টিম ওয়ার্ক। একটা মানুষের শরীরে অনেক চিকিৎসক দরকার, আর একজন পৃথিবীতে এমন কোনো চিকিৎসক নয় যে একজন সব রোগ ভালো করতে পারবে, সেটা রোগীরাও জানে। কিন্তু আসলে একজন চিকিৎসক সব রোগ আইডেন্টিফাই করতে পারে। একজন শরীরে, একটা মানুষের শরীরে কী কী রোগ আছে এই রোগ আইডেন্টিফাই করার জন্য একজন চিকিৎসকই যথেষ্ট। তার কাজ হলো আইডেন্টিফাই করা। হ্যাঁ, যদি তার প্রয়োজন হয় হেল্প নেওয়ার, তখন সে আরও স্পেশালিস্টের হেল্প নিতে পারে, কিন্তু একজন তো সুপারভিশন করতে হবে। সো প্রত্যেকের দায়িত্ব নেওয়া উচিত, একজন রোগীর রোগ নির্ণয় করে তার ট্রিটমেন্ট প্ল্যানটা তৈরি করে দেওয়া উচিত, যেটা রেফারেল সিস্টেম। হ্যাঁ, আমাদের রেফারেল সিস্টেমটা কিন্তু পুয়ার। আর প্রবলেম আরেকটা জিনিস হচ্ছে কি, আমি যেটা দেখছি ইদানিং, ফার্স্টে আমার মনে হলো যে ঠিক আছে আমি এখন রেফারেল সিস্টেমটা মেনটেন করবো, কিন্তু এই রেফারেল সিস্টেম মেনটেন করতে গিয়ে আমি যেটা ফিল করছি যে পেশেন্টকে আমি যখন বলি যে অমুকের কাছে যান বা দেখিয়ে আসেন, কারণ আমার যেহেতু কন্ট্যাক্ট আছে আমি বুঝতে পারবো, বলতে পারবো জিনিসটা, ওনারা ফার্স্টে যে নিজেরা ডিসিশন নেন যে আচ্ছা এই সাবজেক্টে অন্য কারা কারা আছেন, তার তাদের মধ্যে কাছে ভালো কারা আছেন, আবার আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করেন, বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করেন, করে আরেক জায়গায় যান, ওইখানে আবার চিকিৎসা করে। তখন হয় কি, চিকিৎসা করে যখন ফিরে আসে আমার সাথে কোনো কানেকশন থাকে না, আলটিমেটলি ট্রিটমেন্টের কোনো প্যাটার্নই আমাদের ম্যাচ খায় না। আসলে যেটা হলো যে আমাদের যে ম্যানেজমেন্ট, যে গুড ম্যানেজমেন্টটা, এখানে ম্যানেজমেন্টটা মিস করে ফেলছে কমিউনিকেশন গ্যাপের কারণে। বাট তারপর আমাদের চেষ্টা করে যেতে হবে, যেটা আমার হসপিটাল আছে, আমি এই সুযোগটা আমি পাই। হ্যাঁ, এটা আমার সুবিধা যে থাকার হসপিটালে কারণে, right, ভর্তি যেমন আমার এখানে থাকলে বিভিন্ন কনসালটেন্ট আসেন, জি। তাদেরকে নিয়ে আমরা বসি, আমরা মেডিকেল বোর্ড পর্যন্ত করে আমরা ডিসিশন নিয়ে দেন ট্রিটমেন্ট করছি। এটা আমাদের এসপি হসপিটালে খুবই ভালো এই ট্রিটমেন্টটা। যেমন যে কোনো রোগী, যেমন গতকাল আমি একটা রোগী ভর্তি করেছি, তার স্পাইনে প্রবলেম, রোগী হাঁটতে পারে না, তীব্র জ্বর এবং তার ক্ষুধা মন্দা, ওজন, ওয়েট লস হয়ে যাচ্ছে। তো তার রিপোর্টে দেখেছি আমি যে তার এমনি হালকা, মানে সে ঢাকার বাইরে রিপোর্ট করেছে, এমআরআই করেছে, বাট এমআরআই রিপোর্টটা অত সুন্দর আসে না। পরে আমি এমআরআই করে দেখি তার ভিতরে প্রচুর পরিমাণে পাঁচ জমে গিয়েছে, পুজ হয়ে গিয়েছে, যে কারণে তার টেম্পারেচার, জ্বর যাচ্ছে না, ওজন কমে যাচ্ছে। এখন অনেকেই সাসপেক্ট করেছে তার বোন টিবি আছে কিনা, বাট বোন টিবি নেগেটিভ আসছে, বোন টিবি রিপোর্টগুলো সব নেগেটিভ। পরবর্তীতে আমি দেখলাম যে তার সেখানে পুজ হয়ে আছে, স্পাইনের মধ্যে পুজ হয়ে গেছে, কি ভয়ঙ্কর অবস্থা। তারপর তার সেটা আমরা ভর্তি করে আমরা একটা গ্রুপ ট্রিটমেন্ট করছি, টিম ওয়ার্ক করছি, এবং ভালো রোগী 3 দিনের মধ্যে রোগী রেসপন্স করেছে, তার অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে জ্বর কমে যাচ্ছে। তো সেখানে আমাদের নিউরোমেডিসিন, অর্থোপেডিক্স, আমরা ফিজিওথেরাপি সব মিলে ট্রিটমেন্ট করছি। ফিজিওথেরাপির মাধ্যমে ব্লাড সার্কুলেশন বেড়ে যাচ্ছে, ব্লাড সার্কুলেশন যত বাড়বে ওই পাস কিন্তু ওখান থেকে সরে যাবে, কারণ পাস সরাইতে গেলে আমার ব্লাডকে পাঠাইতে হবে। কারণ সোলজার ছাড়া, যেমন কোথাও যদি যুদ্ধ লাগে, কোথাও যদি খারাপ কিছু ঘটে, সেখানে সেনাবাহিনী পাঠাইতে হবে। সেনাবাহিনী না পাঠালে কিন্তু বড় ধরনের কোনো ক্রাইমকে কিন্তু সেখান থেকে কন্ট্রোল করা খুব টাফ। সো আমাদের শরীরের সেনাবাহিনী হচ্ছে ব্লাড। সো যেখানে যত ধরনের ইনফেকশন আছে সেটাকে আমাকে রিকভারি করতে হলে সেখানে প্রচুর পরিমাণে ফ্লুইড, ব্লাড পাঠাতে হবে। সো ব্লাড পাঠানোর জন্য কিন্তু ফিজিওথেরাপি হেল্প করছে। তো ফিজিওথেরাপির মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে ব্লাড পাঠাই দিচ্ছি, অ্যান্টিবায়োটিক যাচ্ছে, অ্যান্টিবায়োটিক তো পৌঁছাইতে হবে সেখানে। তো রুগী কিন্তু 3 দিনে যে রেসপন্স করেছে, সে 3 মাসে কিন্তু কিছুই হয়নি, আরও খারাপের দিকে চলে যাচ্ছিল। সো এই যে ট্রিটমেন্টটা, যেটা প্রসিডিউরটা, এটা কিন্তু হসপিটাল থাকার কারণেই সম্ভব, আদারওয়াইজ বাসা বাড়িতে থাকলে কিন্তু ডিফিকাল্টিস। আসলে আচ্ছা, আমাদের আরেকটা ফোন এসেছে, নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি, সুমি আক্তার, আমি নেত্রকোনা থেকে বলছি। জি বলুন, শুনতে পাচ্ছি, সমস্যা বলুন। আমার 3-4 বছর ধরে কোমরে ব্যথা। আমি রাত্রে
শুইলে মানে 12টা 1টা বা 12টা থেকে ব্যথা শুরু হয়। আমি এ পাশ থেকে ও পাশে করতে পারি না। আমার ছোট বাচ্চা আছে, আমি বাচ্চার দিকে ফিরতে পারি না, এত মানে জোরে নিঃশ্বাস নিতে পারি না, এত ব্যথা হয় কোমরে। তারপর সকালে তো আমি উঠতেই পারি না বিছানা থেকে, অনেক কষ্ট করে উঠতে, হালকা একটু ব্যায়াম ট্যাম করে টানা দিয়ে যখন কাজ শুরু করি আস্তে আস্তে, তখন কমে যাচ্ছে। আস্তে আস্তে কমতে থাকে। দেখা যায় দিন যত বাড়ে আমার ব্যথাটা কমতে থাকে, আবার আস্তে এইভাবে শুরু হয়। কতদিন যাবত ব্যথাটা হচ্ছে? 3-4 বছর 3-4। ধরে। আপনার বয়স কত? 26 বছর। আপনি কি জানেন কেন ব্যথাটা হচ্ছে? না আমি তো জানি না, আমি ডাক্তার দেখাই নাই, ও দেখাবো। ডাক্তার দেখান নাই কোথাও? আচ্ছা আমরা বলে দিচ্ছি। ওনার আচ্ছা, যেটা আমরা disc উত্তরটা problem নিব বিরতির পরে। শুধু দর্শকবৃন্দ, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পরে আমরা ফিরে আসব, আপনাদের উত্তর নিয়ে ফিরে আসব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, চোখ রাখুন এসএটিভির পর্দায়। বিরতির পর ফিরে এলাম এসএটিভির সরাসরি সম্প্রচার এসপি হসপিটাল স্বাস্থ্য প্রহরে। কথা বলছিলাম অপারেশনবিহীন ঘাড়, কোমর এবং হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। অনুষ্ঠানের শেষ ভাগে চলে এসেছি, তাই স্ক্রলিংয়ে দেখানো নাম্বারে জলদি জলদি ডায়াল করে জেনে নিন আপনার প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো। বিরতির আগে আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম, একজন মহিলা বলেছিলেন যে ওনার কোমর ব্যথা। কোমর ব্যথা সে ব্যাপারটা নিয়ে রাতে জানতে শুয়ে চাচ্ছি। থাকলে 12টার পরে ব্যথা বাড়ে জি। এবং সকালে উঠে হাঁটা চলা করলে আস্তে আস্তে কমে যায়। এটা কিন্তু আমরা অনুষ্ঠানের শুরুতেই কিন্তু আমরা বলেছিলাম যে ডিস্ক প্রলাপসের কাহিনীটা, যে যাদের মাইল্ড ডিস্ক প্রলাপস আছে তাদের এই ঘটনাগুলো ঘটায়। রাতে শুয়ে থাকলে 3 থেকে 4 ঘন্টা শোয়ার পর থেকেই ভিতরে কিন্তু ফ্লুইডটা ঢুকতে থাকে, ডিস্কটা আস্তে আস্তে বালজিং হয়ে যায়, মোটা হয়ে যায়, তখনই নার্ভের উপর চাপ পড়তে থাকে, ব্যথা বাড়তে থাকে। তাই ভোর হলে সকালের দিকে ব্যথাটা বেড়ে যায়, তারপর উঠে হাঁটা চলা করলে বডির চাপ পড়ে, সেখান থেকে ফ্লুইডটা চলে যাচ্ছে, ব্যথাটা ভালো হয়ে যাচ্ছে, সারাদিন কাজ কাম করে, কোনো সমস্যা নাই। এইভাবে কিন্তু আস্তে 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 খারাপের দিকে চলে যাবে। এরপরে কী হবে, জেলটা লিক করবে, কারণ এখন জাস্ট ইনজুরি আছে কিন্তু জেল কিন্তু বের হয়নি। জেলটা যখন বের হতে শুরু করবে তখন তার সারাদিন ব্যথা করবে, তখন মুভমেন্ট করলেই ব্যথা করবে, তখন তার মুভমেন্ট করলে ব্যথাটা কমবে না। এখনও তার ডিস্ক প্রলাপস হয় নাই, তার জাস্ট ইনজুরি আছে, ডিস্কটা বালজিং হচ্ছে, কিন্তু ফ্লুইডটা নিউক্লিয়াসটা এখনও বের হয়নি। সো এইভাবে চলতে থাকে তাহলে আস্তে আস্তে আরও খারাপের দিকে যাবে। সো এই ক্ষেত্রে আমরা বলি এমার্জেন্সি একটা এমআরআই করে দেখে ফিজিওথেরাপি করতে হবে। ফিজিওথেরাপি মানে মাসেলকে বিল্ড আপ করলেই তার এই ফাটাটা আস্তে আস্তে রিপেয়ার হয়ে যাবে, একটু রেস্টে থাকা লাগতে পারে। তো দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখান, একটা এমআরআই করে দেখে ফিজিওথেরাপি করেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকটা ফোন চলে এসেছে, নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক। হ্যালো। জি, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। না আপু, ওই যে আমি তো শুনলাম, ওই যে আমার নাম রিমা, বগুড়া থেকে বলছি। জি 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 জি। জি। মানে এমআর করা হয়েছে তো। ও এমআরআই করেছেন? হ্যাঁ, মানে মেরুদণ্ড 12 নম্বর স্টেন ভেঙে গেছিল, সেটা অপারেশন করা হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা। এখন কি অবস্থা? এখন মনে করেন পায়ের নখ আস্তে আস্তে নড়ে, বাসায় মনে করেন ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। আচ্ছা। হুম হুম। আচ্ছা। আর হাঁটতে এখন পারেন? মনে করেন গরম থাকে, সবকিছুই থাকে। হাঁটতে পারেন আপনি? না না, হাঁটতে পারে না। হাঁটতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। পা নাড়াইতে পারে? প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারেন? না, প্রস্রাবে ক্যাথেটার লাগানো আছে। ক্যাথেটার লাগানো। তো এটা তো স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে আছে, D12 এ তার ফ্র্যাকচার ছিল। কি গাছ থেকে পড়ে গেছিল না কিভাবে হলো এটা? মানে গাছ কাটা কাজ করতে তো গাছের গোল ওনার উপরে পড়ে গেছিল। হ্যাঁ। কতদিন হলো এটা? এটা পুরো 6 মাস। 6 মাস। এখন কি বসতে পারে না বসতেও পারে না? না উঠে বসতে পারে। বসতে পারে, দাঁড়াইতে পারে না? না, দাঁড়াতে পারে না। পা কি একটুও নড়ে না, না একটু নড়ে? না, পা মনে করেন থেরাপি দিলে পায়ের আঙ্গুলগুলো নড়ে, আর এমনি টাইমেও পায়ের আঙ্গুল নড়ে। পা কি সে নাড়াইতে পারে, একটু আঙুলগুলো নাড়াতে পারে? না না, ওটা পারে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা উত্তরটা দিচ্ছি, যেটা আসলে এটা স্পাইনাল কর্ড ইনজুরি। এটা মেবি কমপ্লিট, আসলে দুইটা টাইপের ইনজুরি আছে, এটা কমপ্লিট, একটা ইনকমপ্লিট। ইনকমপ্লিট ইনজুরি হচ্ছে যদি পেশেন্ট কোনো মতো একটু নাড়াতে পারে, হালকা পাতলা বা সেন্সেশন যদি পায়, সেটাকে আমরা বলি ইনকমপ্লিট স্পাইনাল কর্ড ইনজুরি। সেটা হলো কি স্পাইনাল কর্ডের কিছু না কিছু এরিয়া এখনও ভালো আছে, তো সেই ক্ষেত্রে আমরা এই রোগীকে থেরাপির মাধ্যমে আস্তে 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 তাকে আবার কোনো সাপোর্ট দিয়ে হাঁটানো সম্ভব। আর কমপ্লিট ইনজুরি স্পাইনাল কর্ড কমপ্লিট ছিঁড়ে গেলে তখন আর পায়ে কোনো সেন্সেশন থাকে না, কোনো মুভমেন্টও থাকে না, তখন
সে কিছুই করতে পারে না, এটা তখন আমরা বলি হুইল চেয়ার ট্রেনিং দেওয়ার জন্য, যেটা আসলে সিআরপি, যেটা সাভারে সবচেয়ে ভালো হয় এই জাতীয় রোগীদের জন্য। আমরা সাভার সিআরপিকে প্রিফার করি, কারণ ওখানে কম খরচে মানে ফ্রি, অলমোস্ট এই স্পাইনাল কর্ড রোগীদের জন্য ফ্রি ট্রিটমেন্ট করা হয়, এদের তেমন একটা পয়সা লাগে না। বেটার এটা, কারণ অনেক সময় লাগে, দেখা 6 মাস, 1 বছর, 2 বছর পর্যন্ত লেগে যায় তাদের রিহ্যাবিলিটেশন করতে, পুনর্বাসন ট্রিটমেন্ট, মানে তাদেরকে সমস্ত কিছু আবার হুইল চেয়ারের থেকে ট্রেনিং দেওয়া হয়, যে হুইল চেয়ারের থেকে সব কিছু সে করতে পারে, এমনকি ব্যবসা বাণিজ্য, গরু পালা, ছাগল পালা সবই যেন করতে পারে, সেই ট্রেনিংটা সেখানে দেওয়া হয়। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে এটার জন্য আপনি সিআরপিতে তাকে ভর্তি করে সিআরপিতে ট্রিটমেন্ট করান, কারণ বাসায় ট্রিটমেন্ট করলে যেটা হবে আস্তে আস্তে বেড সোর হয়ে যাবে, তার পেছনের দিকে ঘা হয়ে যাবে, কারণ অনেক সময় শুয়ে থাকতে থাকতে রোগীর সেন্সেশন নাই, সে টের পায় না, গরম হয়ে যায় এবং সেখানে কি ব্লিস্টার হচ্ছে, পুড়ে যাচ্ছে, সেখানে বার্ন হয়ে আস্তে আস্তে সেখানে ঘা হয়ে যাচ্ছে এবং আমরা বলি বেড সোর বা প্রেশার সোর ডেভেলপ করে, এটা আরও ভয়ঙ্কর এবং অনেক সময় প্রস্রাব ইনফেকশন হয়ে রোগী খারাপের দিকে চলে যেতে পারে। তো বেটার হলো আপনি সাভার সিআরপিতে যোগাযোগ করে এই রোগী সিআরপিতে ভর্তি করলে আপনি খুব ভালো ট্রিটমেন্ট পাবেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, দুটো কোয়েশ্চেন করব এখান থেকে। একটা হচ্ছে যেগুলো ইনকমপ্লিট, যেটা বললেন ইনজুরি যেটা হয়, ইনকমপ্লিট ইনজুরি থেকে কি আবার নর্মালি ফিরে আসা সম্ভব? একদম অনেক সময় নর্মাল হয়ে যায়, অনেক সময় নর্মাল হয় না, বাট কিছুটা চলাফেরা করতে পারলো আমরা মনে করি অনেকটা বেটার। আমাদের সিআরপিতে গিয়ে দেখবেন যে অনেক আছে একটা এলবো ক্রাস নিয়ে হেঁটে বেড়াচ্ছে, ও কিন্তু ইনকমপ্লিট স্পাইনাল কর্ড ইনজুরি, সে হেঁটে বেড়াচ্ছে বাট একটা সাপোর্ট লাগছে। আর অনেক আছে হুইল চেয়ারে ঘুরে বেড়াচ্ছে, সে কিন্তু আর কিছুই পারে না, তার মানে কমপ্লিট টেয়ার। কমপ্লিট যদি ছিঁড়ে যায় স্পাইনাল কর্ড, সেটা কিন্তু আর পৃথিবীর কারোর মানে ক্ষমতা নেই জোড়া দেওয়ার। কিন্তু যদি 10%ও যদি টাচ আপে থাকে, সেই রোগীকে আমরা হাঁটাতে পারছি। যদি 50% ইনজুরি থাকে, সেক্ষেত্রে সে অলমোস্ট সম্পূর্ণ সুস্থই সে চলতে পারবে। কিন্তু যদি 10% থাকে, সেক্ষেত্রে সম্পূর্ণ সুস্থ হয়, ইটস ডিফিকাল্টিস, বাট কোনো সাপোর্ট নেই, সে হাঁটা চলা মোটামুটি শেষ করতে পারবে, এই পর্যন্ত যথেষ্ট। আর যাদের একদম ছিঁড়ে যাচ্ছে, তাদের জন্য হুইল চেয়ার ট্রেনিং ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, আর একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে এটা বেডসোর নিয়ে একটু প্রশ্ন করব, যে বেডসোরটা আসলে কতক্ষণ সময় ধরে যদি কেউ নাড়াচাড়া না করে ডেভেলপ করতে পারে? আমরা বলি সর্বোচ্চ 2 ঘন্টা। 2 ঘন্টা পর পর প্রেশার মানে তার চেঞ্জ করতে হবে পোস্টার। যারা স্পাইনাল কর্ড ইনজুরি রোগী আছে বা যারা স্ট্রোক রোগী আছে, যারা মুভমেন্ট করতে পারে না, বেড রিডেন, তাদের 2 ঘন্টা পর পরে তাদের পোস্টারটাকে চেঞ্জ করতে হবে। চিত থাকলে ডান কাত করতে হবে, বাম কাত করতে হবে, প্রয়োজন উপর করে রাখতে হবে, কিন্তু 2 ঘন্টার বেশি একটানা শোয়া রাখা যাবে না। আর এই ক্ষেত্রে যেটা এয়ার কুশন ম্যাট্রেস পাওয়া যায়, সেটা ইউজ করতে বললে, তাহলে সেটাতে আপনি 6 ঘন্টা 8 ঘন্টা শুয়ে থাকলেও বেড সোর হবে না, কারণ এই এয়ার কুশন ম্যাট্রেসটা সে নিজেই প্রেশারটাকে রিলিজ করে দেয়। সে কিছুক্ষণ 2 ঘন্টা একটা জায়গায় প্রেশারটাকে আবার চেঞ্জ করে, আধা ঘন্টা পর পর অটোমেটিক বাতাসের মাধ্যমে চেঞ্জ করতে থাকে। সেক্ষেত্রে আমরা এই সব জাতীয় রোগীদেরকে এয়ার কুশন ম্যাট্রেস ইউজ করতে বলি। আচ্ছা, বেডসোরের ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো, অনেক পেশেন্ট আসে আমাদের কাছে, অনেকদিন পর আসছে, হসপিটাল নিয়ে আসে, এতদিন বাসায় ছিল পড়া, তারা অলরেডি বেডসোর ডেভেলপ করা এবং ভয়াবহ বেডসোর ডেভেলপ করা। তো পেশেন্টদের দেখি যে আমরা নিজেরাই অ্যাডভাইস দিই, বা যারা ওই সাবজেক্টের কনসালটেন্ট আছেন তারাও অ্যাডভাইস দেন যে হচ্ছে ফিজিওথেরাপি নেওয়ার জন্য। তো আমি জিজ্ঞেস করবো যে এই বেডসোরটা কিভাবে সারিয়ে ফেলা যায় ফিজিওথেরাপি? বেডসোর আসলে ফিজিওথেরাপিও যে বললাম যে আমার সোলজার দরকার, এটা তো একটা যুদ্ধ, কারণ যেখানে তার ঘা হয়ে আছে এখানে ব্লাড সাপ্লাই দরকার। সো ফিজিওথেরাপি হচ্ছে এক্সারসাইজের মাধ্যমে ওখানে ব্লাড সাপ্লাইটা আমরা বাড়াই দিচ্ছি, ওখানে ব্লিডিং তৈরি করছে। ব্লিডিং তৈরি করলে সেখানে কি হচ্ছে, নতুন ঘা হচ্ছে, নতুন মাংস হচ্ছে, সেখানে আস্তে আস্তে মাসেলটা ডেভেলপ করতে থাকবে এবং বেডসোরটা মানে আস্তে আস্তে কারেকশন হতে থাকবে। পাশাপাশি ড্রেসিং করতে হবে, আদার্স ট্রিটমেন্ট করতে হবে। সো এখানে ফিজিওথেরাপি কিন্তু ভালো কাজ করে, কারণ বেডসোরে যদি আপনি ফিজিওথেরাপি না দেন, শুধু ড্রেসিং করতে থাকেন, তাহলে কিন্তু সহজে এটা ডেভেলপ হবে না। কিন্তু ফিজিওথেরাপি দিলে আবার দ্রুত ডেভেলপ। অনেকে চিন্তা করে বেডসোরে ফিজিওথেরাপি কি কাজ করে, আসলে ফিজিওথেরাপি কাজ করছে হচ্ছে তার সেখানে হিলিং প্রসেসটা ডেভেলপ করার জন্য যে ব্লাড সাপ্লাইটা দরকার, সেই সাপ্লাইটা সেখানে প্রপারলি হচ্ছে। কারণ আমরা যত ওষুধই খাই, যদি রক্ত জায়গা মতো না পৌঁছায়, তাহলে সেখানে হিলিং হবে না, কারণ রক্তের মধ্যে থাকবে আমার ওষুধটা সেখানে পৌঁছাইতে হবে। তো পৌঁছাইতে গেলে আমার সার্কুলেশন লাগবে। সো সার্কুলেশন, একটা রোগী যদি শুয়ে থাকে তো তার সার্কুলেশনটা পোর হয়ে যাচ্ছে, তো পোর সার্কুলেশনের ডেভেলপমেন্ট ভালো হবে না। সেক্ষেত্রে আমরা পেশেন্টকে স্ট্যান্ডিং করাচ্ছি, এক্সারসাইজ করাচ্ছি, অ্যাক্টিভ এক্সারসাইজ, প্যাসিভ এক্সারসাইজ, বিভিন্ন ধরনের মুভমেন্টের মাধ্যমে ব্লাড সার্কুলেশন সেখানে ইনক্রিজ করছি, যার ফলে কি হচ্ছে, হিলিং প্রসেসটা দ্রুত হচ্ছে এবং বেডসোরটা রিকভারি করে যাচ্ছে। আচ্ছা, ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে অনেক জায়গায় শরীরে আলসার তৈরি হতে পারে, যে কোনো সময় আমরা জানি ব্লাড সুগারের কারণে হতে পারে। তো এই ডায়াবেটিক আলসার যেগুলো আছে, এগুলোতেও কি ফিজিওথেরাপি কাজ করে? অবশ্যই, ফিজিওথেরাপি এমনই একটা ট্রিটমেন্ট যে সেলফ মেডিসিন। ফিজিওথেরাপি হচ্ছে বলা হচ্ছে মডার্ন মেডিসিন। ফিজিওথেরাপি টুডে টুমোরো, এটা অতীতেও ছিল, বর্তমানেও আছে,
ভবিষ্যতেও থাকবে। কারণ ফিজিওথেরাপি এমনই একটা ট্রিটমেন্ট যে ফিজিওথেরাপি হচ্ছে নিজেই মেডিসিন। সে বডিতে গিয়ে মানে এক্সারসাইজের মাধ্যমে ইমিউন সিস্টেমটাকে ডেভেলপ করছে, ব্লাড সার্কুলেশন বাড়াচ্ছে, বডির ফিটনেস ডেভেলপ করছে। সো আপনাকে স্বয়ংসম্পূর্ণ করছে। ওষুধটা কি করে? ওষুধটা গিয়ে আমাদের ইমিউন সিস্টেমকে ডেভেলপ করে। ওষুধ তো আসলে আমাদের সরাসরি কাজ করে না, আমরা সাধারণ পিপল তো আর জানে না। আমাকে ওষুধ দিলেই কাজ করে, ওষুধ তো কাজ করে না। ওষুধ গিয়ে আমাদের ইমিউনিটিটাকে ডেভেলপ করছে। ঠিক তাই ফিজিওথেরাপি কিন্তু সেই কাজই করছে। ফিজিওথেরাপি কিন্তু আপনার ইমিউনিটি সিস্টেমটাকে ডেভেলপ করছে। সো ফিজিওথেরাপি সরাসরি মেডিসিন হিসেবে কাজ করছে, বাট উইদাউট সাইড ইফেক্ট। কিন্তু মেডিসিন হচ্ছে কেমিক্যালস, ও কিন্তু সাইড ইফেক্ট করেই টেস্ট কাজ করছে। প্রত্যেকটা মেডিসিনের কিছু না কিছু সাইড ইফেক্ট থাকবেই। অতিরিক্ত মেডিসিন ইউজ করলে কিন্তু বিভিন্ন ধরনের রোগ ডেভেলপ করছে। আবার একটা ফোন চলে এসেছে, একটু নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম রুমা আক্তার, বয়স 32। হ্যালো, সমস্যাটি বলুন। আমার সমস্যা 9 সালে আমার টিবি হয়েছিল। আচ্ছা, 9 সালে টিবি হওয়ার পরে আমার মেরুদণ্ডের সমস্যা, এখন মাজা ব্যথা। আমি অনেক চিকিৎসা করছি, এমআরআই করা হয়েছে, ডাক্তার বলছে মেরুদণ্ডের হাড় চারটা গেছে, চারটা যায় ওই জায়গায় রক্তটা চাপা খেয়ে আছে। আর ওই মেরুদণ্ডের হাড়ের ভিতরে যে ইয়ারগুলো থাকে ওগুলা বের হয়ে গেছে। বুঝতে পেরেছি। আর কোমরের হাড়ের দুই পাশে মাংস বাড়ছে। আপনার টিবিটা কোথায় হয়েছিল? কোমরে আমার টিবি ছিল? টিবিটা হয়েছিল ফুসফুসের মধ্যে। ফুসফুসে টিবি ছিল, কোমরে টিবি ছিল না। আচ্ছা আচ্ছা, বুঝতে হ্যাঁ, আর পেরেছি। আমার বাত জ্বর ছিল। বাত জ্বর এমনি কি শরীরে কখনো কোনো জায়গা অংশে ফুলা যেত না, কিন্তু ব্যথা হইতো। বাত জ্বরটা কবে ধরা পড়েছে? বাত জ্বর ধরা পড়তে যখন আমার 9-10 বছর বয়স তখন। আচ্ছা আচ্ছা, ওটার কি ট্রিটমেন্ট করেছেন আপনি? আমি 5 বছর যাবত বেনজারফিন শুই নিচ্ছি। ঠিক আছে, এখন কি সমস্যা হচ্ছে বলেন? এখন ওই মেরুদণ্ডে প্রচুর ব্যথা, তারপরে কোমরেও ব্যথা, আর মাঝে মাঝে দুই পা অবশ্যই আসে, বাম পাটা একটু বেশি অবশ্যই আসে। আচ্ছা, বুঝতে পেরেছি আমরা। ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। তার কিন্তু 3টা প্রবলেম দেখাচ্ছে। একটা টিবি ছিল, বাট টিবি ভালো হয়ে গিয়েছে। বাত জ্বর ছিল, সেটাও ভালো হয়ে গিয়েছে, ট্রিটমেন্ট পেয়েছে, সঠিক ট্রিটমেন্ট পেয়েছে। এখন যেটা সমস্যা, তার ডিসপ্রলাপস আছে। তো এই ডিসপ্রলাপসের সাথে কিন্তু আগের 2টা রোগের কোনো সম্পর্কই নেই। সো এখন এইটা ট্রিটমেন্ট করলেই সে সুস্থ হয়ে যাবে। এই ডিসপ্রলাপস তার এমআরআই করেছে, ডিসপ্রলাপস আছে এবং বলছে যে তার নার্ভে চাপ আছে, নার্ভে তার চাপ পড়ছে। কে চাপ দিচ্ছে? ডিস্ক গিয়ে চাপ দিচ্ছে। সো এই ডিস্কটাকে রিপেয়ার করতে হবে, তাকে ফিজিওথেরাপি করতে হবে। রেস্টের থেকে 3 সপ্তাহ ফিজিওথেরাপি করলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনার আগের যে 2টা রোগ ছিল সেটার সাথে এই 3 নম্বর রোগের কোনো সম্পর্ক নেই। আগের 2টা কিন্তু আপনি ভালো হয়ে গিয়েছেন, কারণ আপনার বাত জ্বর যেটা ছিল সেটাও সুস্থ হয়ে গিয়েছে, আবার যে টিবি লাংস টিবি ছিল সেটাও ভালো হয়ে গেছে, কারণ যেহেতু মেডিকেশন কমপ্লিট করেছে। সো ভালো হয়েছে। এখন যেটা ডিসপ্রলাপস আছে এটা আমরা পিএলআইডি বলি, এটার জন্য আপনাকে ফিজিওথেরাপি লাগবে এবং রেস্ট লাগতে পারে। তো বেটার আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের সাথে কথা বলে তার সাজেশন অনুযায়ী ফিজিওথেরাপি করেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তো আমাদের এই যে ব্যথার আসলে চিকিৎসা, সঠিক চিকিৎসা, এটা কিন্তু আসলে খুব বেশি দরকার। কারণ আমি আজকে যতজনই ফোন দিল সবারই একই অবস্থা, তারা ডায়াগনোসিস বুঝতে পারছে না, কি হয়েছে বুঝতে পারছে না। ম্যাক্সিমাম ডক্টরও দেখিয়েছেন, ইনভেস্টিগেশনও করেছেন, কিন্তু তারপরে ডায়াগনোসিস জানেন না। আমরা কি আসলে পেশেন্টকে ডায়াগনোসিস বলে দেই না, নাকি কি আসলে সমস্যাটা আমরা মনে হয়? করি কি পেশেন্টকে বলে কি লাভ? আমি তো জানি, আর আমার কনসেপ্টটা আলাদা, যে আমি জেনে কি লাভ, রুগীকে জানাতে হবে। কারণ আমি তো সবই জানি। একটা রুগী যখন আমার চেম্বারে ঢুকে কোমর ব্যথা নিয়ে, আমি কিন্তু জানি যে তার ডিসপ্রলাপস আছে, তাহলে আমার ইনভেস্টিগেশনের কোনো দরকার নাই, আমি তো জানি। কিন্তু আমি কেন পরীক্ষা করছি? এমআরআইটা রুগীরা মনে করে এমআরআই ডাক্তার সাহেবের নিজের জন্য করছে, না, এটাও ভুল ধারণা। প্রত্যেকটা পরীক্ষা করায় রুগীর জন্য, কারণ রুগীকে না দেখানো পর্যন্ত রুগী কিন্তু বুঝতে পারে না। আর রুগী যতক্ষণ বুঝতে না পারবে ততক্ষণ রোগ ভালো হবে না। যেমন ডায়াবেটিসের রুগী, আমরা নিশ্চয়ই ডায়াবেটিসের রুগী, যে রুগী তাকেই কিন্তু কাউন্সিলিং করা হয় যে আপনার ডায়াবেটিস এটা, আপনার এত পয়েন্ট আছে, বাড়লে কি করবেন, কমলে কি করবেন, ইনসুলিন কিভাবে নেবেন, কখন নেবেন, ইনসুলিন দিলে কি হবে, না দিলে কি হবে, হাইপো হলে কি হবে, হাইপার, এই যে এক্সপ্লেন করা হচ্ছে, কাকে করা হচ্ছে? রুগীকে। আমি আজকে আসলে যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আপনার এই অ্যাডভাইস দিয়েই আমি আসলে অনুষ্ঠানটি শেষ করতে চাচ্ছি। আপনি আপনার রোগীদেরকে, মানুষ যারা দেখছেন আজকে আমাদের দর্শকবৃন্দ, তাদেরকে আপনি অ্যাডভাইস দিবেন যে কি করা উচিত। অ্যাডভাইস হচ্ছে যে প্রত্যেকটা রোগীর যত ইনভেস্টিগেশন করা হয়, প্রত্যেকটা ইনভেস্টিগেশন রোগীকে বুঝতে হবে।
ডাক্তারের কাছ থেকে জেনে নিতে হবে যে আমার রিপোর্ট কি পেলেন, আমাকে বুঝাই দেন, কারণ আমার কি কি সমস্যা আছে আমি জানতে চাই। রুগীকে জানতে হবে, জানার পর রুগী কিন্তু তার নিজের চিকিৎসা করবে, অ্যাডভাইস দিবে ডাক্তার। কারণ ডাক্তার এজ এ টিচার, একজন স্কুলে যেমন টিচার থাকে, একটা স্টুডেন্টকে পাঠানো হয়, টিচার পড়ায় দেয়, স্টুডেন্ট মুখস্থ করে, তাইলে লিখতে পারে, পাস করতে পারে। ঠিক তাই রুগীরা হচ্ছে স্টুডেন্ট আর টিচার হলো ডাক্তার। সো ডাক্তার যদি এক্সপ্লেন না করে দেয়, রুগী কখনোই কন্ট্রোল করতে পারবে না। আর কোমর ব্যথা পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নেই ভালো করার, যদি রুগী নিজে না ভালো হয়। যেমন ডায়াবেটিস পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না রুগী যদি ভালো না করে। সো আপনি ইনসুলিন লিখে দিলেন, রুগী ইনসুলিন দিল না, তো ভালো হবে না। ধন্যবাদ। আমরা এটা নিয়ে আসলে আরো কথা বলবো পরবর্তীতে, অনুষ্ঠান শেষের পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ দর্শকবৃন্দ। আমাদের অনুষ্ঠানটি আবারও সম্প্রচার করা হবে রাত 2টোর সময়, যারা মিস করে গেছেন তারা আবারও দেখে নেবেন। সো আমরা আজকে বিদায় নিয়ে নিচ্ছি। তো আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।